প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যে যেখান থেকে দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 26, সকলকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর আজকে আমার সাথে একজন অতিথি হিসেবে আছেন গুণী এবং সম্মানিত একজন চিত্রশিল্পী এবং চলচ্চিত্রের শিল্প নির্দেশক। তার সাথে অনেক অনেক কথা বলবো এবং আপনারা যখন পোস্টার পোস্ট করেছে আপনারা দেখেছেন এবং মুখিয়ে আছেন আজকের সম্মানিত অতিথির কথা শুনবার জন্য। অতিথি সমীর কুণ্ডু, তার সাথে আলাপচারিতায় যাব। তার আগে আমার এই যে আড্ডাবাজির ছোট্ট একটু ডেকোরাম, যে অতিথির ছোট্ট একটা পরিচয় আপনাদের সাথে শেয়ার করার পরে আমরা অতিথির মূল্যবান কথা এবং বক্তব্য শুনবো এবং তার সাথে আড্ডা দেব। সমীর কুণ্ডু একজন চিত্রশিল্পী ও বাংলা চলচ্চিত্রের শিল্প নির্দেশক। কিশোরবেলা থেকেই তার চিত্রশিল্পের পথ চলা শুরু। পরে প্রথাগত পড়াশোনা করেন শিল্প নিয়ে ভারতের অন্যতম একটি আর্ট কলেজ থেকে। জাতীয় সম্মান গ্রহণ করেন যুবক বয়সেই। তারপর বিভিন্ন প্রদর্শনী করেন শহরের বাইরে, দেশে বিদেশে। মহাভারত তার কাজের অন্যতম একটি বিষয়। পত্রপত্রিকা থেকে শুরু করে চিত্র সমালোচক মহাভারত নিয়ে তার কাজ সংক্রান্ত অনেক লেখালেখি করেছেন। বলা যায় কাজটি বহুল চর্চিত। তার প্রদর্শনীর যে সমস্ত সিরিজ উল্লেখযোগ্য তা হলো হান্টিং এসেন্স, নেপথ্যে মহাভারত, বেগ আবেগ ও ক্লক। উনি এখনো পর্যন্ত 10টি একক চিত্র প্রদর্শনী করেছেন এবং অগণিত যৌথ ও সমবেত প্রদর্শনী করেছেন। ওর ছবি দেশের বাইরে লন্ডন, জার্মানি, বাংলাদেশ ইত্যাদি জায়গায় সংরক্ষিত হয়েছে। তাছাড়াও উনি 40 বছর ধরে বাংলা চলচ্চিত্রে শিল্প নির্দেশনার কাজ করেছেন, তা প্রায় 125টির উপর ছায়াছবিতে। এখন তিনি তার চিত্রশিল্পকে ব্যাপ্তি দিতে চেয়ে সৃষ্টি করেছেন একটি অঙ্কন শিক্ষার একাডেমি, যার নাম কড়িমাটি। নতুন প্রতিভা ও শিল্প মনোযোগী ছাত্রছাত্রীদের এই একাডেমিতে অন্য ধারায় শিক্ষা প্রদান করা হয়। তাছাড়া এই শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তিনি শিল্প নির্দেশনা সংক্রান্ত ক্লাস নিয়ে থাকেন। খুব সম্প্রতি তার লেখা শিল্প শিল্প নির্দেশনা সম্পর্কে একটি বই প্রকাশিত হচ্ছে। তার এছাড়া আরো অনেক পরিচিতি আছে, আরো গুণের অধিকারী তিনি। আমরা ছোট করে তাকে জানবার চেষ্টা করলাম। তো আমি আর কালক্ষেপণ করছি না, চলে যাচ্ছি সম্মানিত অতিথির কাছে। কেমন আছেন? ভালো আছি। বাহ! আমরাও আমরাও আপনাকে পেয়ে, আমিও আপনাকে পেয়ে, শ্রোতা দর্শকও আপনাকে পেয়ে ভালো আছে এবং ভালো বোধ করছে। তো প্রথমে আমরা একটু আপনার গোড়ার দিক থেকে আসতে চাই। আপনার মুখেই শুনতে চাই আপনার স্মৃতিচারণ, যে এই শিল্পের পথ চলাটা কখন কিভাবে আরকি শুরু করলেন এবং কখন টের পেলেন যে না আমি এই শিল্প চর্চাটাই করব? কারণ অনেক মাধ্যম আছে। তারপরেও আপনার মনে হলো যে না আমি এই শিল্প চর্চাটাই করব। একটু শুনে আসি আপনার কাছে। প্রথমেই আমি এই বাংলাদেশ এই চ্যানেলকে এবং যিনি সঞ্চালক রয়েছেন তানজির সৌরভ এবং সকল শ্রোতাবৃন্দকে আমি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই। তারপরে আমার কথা আমি বলি। প্রথমত শিল্পী হইতে কেউ জন্মায় না, হয়তো তার মধ্যে একটা বোধ থাকে। তা আমি যখন আস্তে আস্তে ছোট থেকে বড় হচ্ছি, আমি দেখছি যে আমাকে প্রকৃতি ভীষণভাবে টানে। প্রকৃতিতে গেলেই আমার যেন মনে হয় আমি এখানেই বসে থাকি, এদের সাথেই কথা বলি, এদের সাথেই মেলামেশা করি। তারপরে আস্তে আস্তে দেখছি আমার সেইগুলো আমার কাগজে কলমের দ্বারা আঁকিবুকি করছি। আমি সেই রাস্তা, গাছ, নদ, নদী। আমি ছোটবেলাতে আমি বাংলাদেশেই আমার জন্ম। আমি 6 জি। বছর বয়সে বাংলাদেশ থেকে এখানে এসেছি। তা ওই ছোটবেলা থেকে একটা গ্রাম্য পরিবেশ এটা আমি কত পেয়েছি। এখানে এসে একটু ইন্টারাপ্ট করি। কত সালে? এটা আমার জানা ছিল না। আমার জেনে খুব ভালো লাগছে যে ৬ বছর হুম, বাংলাদেশে আপনার জন্ম। কত সাল হবে এটা? আমার 1960 সালে আমার জন্ম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 1960 সালে আমার জন্ম। আমি 66 এ আমি এই ইন্ডিয়াতে আসি আরকি। হুম। তখন আচ্ছা, আমার আচ্ছা, ৬ আচ্ছা। তার বছর মানে বয়স। ৭১ এর আগে আরকি আপনি চলে গিয়েছেন। জি, হ্যাঁ, অনেক আগে। হ্যাঁ, অনেক আগে। আ জি, জি। তা আমি তো ৭১ এও আমি তখন ছোট, এখানে বসে সব সংবাদ পাই, দেখি। যাই হোক, আমি হুম, এখানে এসেও আমি একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যেই ছিলাম। আ মানে শহরের সেই ইট-কাঠ পাথরের শহরে খুব একটা ছিলাম না। তখন আমি গ্রামের মধ্যেই গ্রাম্য পরিবেশেই ছিলাম এবং বুঝতে পারি যে আমাকে সবসময় নেচার টানে। নেচার যেন আমাকে সবসময় ডাকে।
তখন জি, বললাম যে আমি আঁকিবুকি শুরুই করি। তারপর দেখছি পড়াশুনো করছি, পড়াশুনো করতে করতে পড়াশুনোর খাতাপত্রেও ছবি এঁকে ফেলছি। সেই জন্য জি। ক্লাস শিক্ষকের কাছে মানে শাসন বা মারধরও খেয়েছি যে এ কি খাতার মধ্যে ছবি আঁকা কেন, পড়াশোনার অঙ্ক খাতায় ছবি এঁকে ফেলেছি। মাস্টারমশাইয়ের কাছে মারও খেয়েছি। তাও কিন্তু ছবি আচ্ছা, আঁকা ছাড়তে পারিনি, কিন্তু পড়াশোনা তো করতেই হয়। আমাদের জি, আর্ট কলেজে ভর্তি হতে গেলেও ন্যূনতম পড়াশোনা লাগে, একটা পাস দিতে হয়। পড়াশোনা করছি করছি কিন্তু পাশাপাশি ছবিও আঁকছি। যেটা দেখি সেটাই আঁকি, হ্যাঁ, যেটা আঁকতে ভালো লাগে সেটাই আঁকি। তখন বুঝলাম যে না, এটাই আমার হয়তো রাস্তা। তারপরে যখন আমি মানে বাইরের জগতে এলাম, তখন আমি জানতাম না ছোটবেলা যে ছবি আঁকা নিয়ে পড়াশোনা করা যায়। এর জন্য উচ্চশিক্ষা নেওয়া যায়। তারপর যখন বড় হচ্ছি, লোকের সাথে মিশছি, পাড়ার দাদারা বলছে না আর্ট কলেজ আছে, আর্ট কলেজে ভর্তি হওয়া যায়। তারপরে স্কুল শেষ করে আর্ট কলেজে ভর্তি হওয়ার জন্য অস্থির হয়ে উঠলাম এবং চর্চা শুরু করলাম। আমাকে অনেকে বড়রাই আমাকে নিয়ে গেল, পথ দেখালো। আ মানে আমার পাড়ার দাদারা বা আমার যারা হিতাকাঙ্ক্ষী তারা নিয়ে গেল এবং আর্ট কলেজ চিনলাম এবং অভ্যাস চর্চা করে আর্ট কলেজে পরীক্ষা দিলাম, সুযোগ পেলাম। তারপরে আর্ট কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে তারপর এখন তো এই জায়গায় আছি। জি, জি, জি। তো আর্ট হুম। কলেজ যখন শেষ করলেন, পেশাদারের মানে পেশাদার একজন শিল্পী হবেন। অনেকে আছে শখের বশে বা ছোট ভালো লাগা থেকে করলো। এটা কি কারো কাজ দেখে মনে হলো না এটা এই নেশাটাকে আমি পেশা করব। এরকম কোনো অনুপ্রেরণা ছিল? কোন শিল্পী হতে পারে বা কেউ হতে পারে। না, আমি এইটা একটা ভালো প্রশ্ন। আমি আ আমার আমি যখন আর্ট কলেজে থাকতেই আমি প্রদর্শনী করে ফেলি। আমি যখন আর্ট কলেজে পড়ি, আমি 3rd ইয়ারে যখন পড়ি, তখনই আমরা একটা জি, গ্রুপ এক্সিবিশন করে ফেলি। হ্যাঁ, আমি তখন আচ্ছা। আমার খালি মনে হতো যে আমি এই ছবি আঁকবো। এখন ছবি আঁকতে গিয়ে ছবি বিক্রি হবে কি ছবি দ্বারা রোজগার করা যায়, সেই চিন্তাটা খুব একটা মাথায় ছিল না। ছবি আঁকবো, প্রদর্শনী করব, কিন্তু একটা তো চিন্তা থেকেই যায় যে আমাকে অর্থ দেবে কে? হুম, সেইজন্য টিউশন ছিল। ছোট, ছোট ছেলেমেয়েদের আঁকা আচ্ছা। শেখাতাম। তাতে আমার কাগজ, রং, পেন্সিলের খরচা উঠতো। তখন আমি পড়ছি 3rd ইয়ারেই আমি আ প্রদর্শনী করে ফেলেছি কলেজের বন্ধুদের সাথে। সেখানে বড়, বড় শিল্পীরা এসছে। কেউ পিঠ চাপড়ে বলেছে, "তোমার হবে, তুমি ছবি আঁকো।" তারপরে আমি আর কোনো উম ছবি আঁকার নিয়ে কোনো চাকরি-বাকরি আমি করিনি। ছবি এঁকেছি। ছবি এঁকে টিউশনি করে জীবনযাপন করেছি। তারপরে আমি পরের প্রশ্নে যাবো যে আমি কিভাবে আমার অর্থকষ্ট ঘুচলো এবং কি প্রফেশনে আমি গেলাম। সেটা হ্যাঁ, আমি এটা হ্যাঁ, আলাপে যাব। তার আগে আমরা হুম, একটু জেনে আসি। আপনি যেহেতু গুণী মানুষ, আ অ অগ্রজ আমাদের। তো আপনার কাছে একটু ভারী, ভারী জিনিসগুলো সহজভাবে আমরা জানতে চাই। যাতে নতুন প্রজন্ম হুম, আরকি বুঝতে পারে। এই যে আমরা হুম, আর্টের ক্ষেত্রে, ছবির ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখি যে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। এই হুম। অ্যাবস্ট্রাক্ট টা মানে মূলত আপনি কিভাবে দেখেন? এবং পেইন্টিং আর আপনি যেহেতু ফিল্মে কাজ করেন আ আ নির্দেশক হিসেবে। তো ফিল্মে বা পেইন্টিং এ এটা কিভাবে আরকি কাজ করে ব্যাপারটা? হ্যাঁ, ভালো প্রশ্ন। আমি যখন দেখলাম যে আমি যখন মোটামুটি পাস করে বেরিয়েছি, তখন কিন্তু একটা দুর্বোধ্য ছবি যেটাকে আমরা বাংলায় বলি, ইংরেজিতে হুম, অ্যাবস্ট্রাক্ট হুম। শিল্প বলে। তখন জি। এই অ্যাবস্ট্রাক্ট কবিতা এবং শিল্প ভীষণভাবে আমাদের কলকাতা শহরে ছড়াছড়ি। হ্যাঁ, হুম, আবার পাশাপাশি রিয়ালিস্টিক, সুরিয়ালিজম এগুলো পাশাপাশি রয়েছে। যেমন আমি নাম করি স্বনামধন্য শিল্পী বিকাশ ভট্টাচ। তখন আমরা যখন কলেজ থেকে বেরিয়েছি তখন উনি মধ্য গগনে। দেখছি উনি কিন্তু রিয়ালিস্টিক ছবি, অথচ একটা ছবির ভাষা আছে। ছবিটা বলে এটা একটা ছবি, এটা পেইন্টিং। অথচ বোঝা যাচ্ছে যে একটি মেয়ে বা একটি পুরুষ বা একটা নারী পরিষ্কার বোঝা যাচ্ছে। পাশাপাশি গণেশ পাইন আরেকজন স্বনামধন্য শিল্পী, বিশ্ববিখ্যাত শিল্পী। তার ছবিও দেখি। তার ছবি একটা অন্য আঙ্গিকে করা, কিন্তু বোঝা যায় যে হ্যাঁ, ছবিটা
এটা একটা ঘটনা, একটা মাঝি নৌকোয় দাঁড়িয়ে আছে, কি একজন রমণী দাঁড়িয়ে আছে, বোঝা যায় কিন্তু তার একটা অন্য আঙ্গিকে সে চিত্র রচনা করেছেন। কিন্তু কিছু কিছু ছবি পাশাপাশি দেখা যাচ্ছে যে তার লাইন এবং রং দিয়ে এমন ভাবে উপস্থাপন করছে তার চিত্র, সেটা বুঝতে সাধারণ মানুষের তো অসুবিধা হয়ই, আমাদেরও যারা আমরা শিল্প চর্চা করি তাদেরও বুঝতে অসুবিধা হয়, দুর্বোধ্য, যার জন্য ছবিগুলোর নাম হয় দুর্বোধ্য ছবি। তারপরে এই নিয়ে অনেক ব্যঙ্গ বিদ্রূপ পত্র পত্রিকায় লেখা হতো, এই অ্যাবস্ট্রাক্ট কবিতা এবং অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং। ছবি, পেইন্টিং, এই নিয়ে অনেক। আমি ঠিক করলাম যে না, আমি যে ছবি মানুষ বুঝবে না, মানুষ ছবির সামনে দাঁড়াবে না, ছবির তো প্রথম সত্য নন্দন তত্ত্ব, তাই না? যে আমি যে হ্যাঁ। ছবির সামনে গিয়ে আমি ছবি দেখলে আমার ভালো লাগবে, তবে তো ছবির সামনে দাঁড়াবে। তারপর সে বিশ্লেষণ করবে এই ছবিটা ভালো কি খারাপ, কি করেছে, কি বলতে চেয়েছে, পরে বিশ্লেষণ করবে। আগে পয়লাধারী পিসে গুণ বিচারি, আগে তো ছবির সামনে হ্যাঁ, দাঁড়াবে। মানে আগে তা- বাংলায় আগে দর্শনধারী পরে গুণ বিচারী। হ্যাঁ, তা আমি তো হ্যাঁ। তার রং, তার বর্ণভেদ, তার প্রকারভেদ, এইগুলো তো সে দেখবে, আগে দেখে তারপরে সে চিন্তা ভাবনা করবে ছবিটা কি করেছে, পারলে হয়তো শিল্পীকে জিজ্ঞাসাও করে অনেক সময়, কিন্তু সেই ব্যাপারটা আমি রাখবো ছবিতে। আমার বেশ মনে আছে, আমি এই ঘটনা প্রসঙ্গে বলি, আমি তখন আর্ট কলেজ থেকে সবে বেরিয়েছি, বেরিয়ে আমরা একটা গ্রুপ এক্সিবিশন করছি, 4 জনে মিলে। তা একটা বড় একাডেমি অফ ফাইন আর্টস এর বড় একটা হল ঘর, মানে গ্যালারি নেওয়া হয়েছে। তা আমার হ্যাঁ। পেন্টিং, মানে সব ছবি প্রায় 4 ফুট বাই 5 ফুট অয়েলে করা। আচ্ছা। তখন অ্যাক্রিলিক, এখন যে অ্যাক্রিলিকের মাধ্যমে সবাই ছবি আঁকে, আমিও আঁকি, সেটার এটার চল প্রচলন ছিল খুব না। একটা ছিল না। না, আচ্ছা। হ্যাঁ। সেইভাবে আসেনি, মানুষ তার টেকনিক গুলো জানতো না সেভাবে। তা আমি হুম। অয়েলই কাজ করতাম, তা আমি অয়েলে ওই 5খানা বড় ছবি, 4 ফুট বাই 5 ফুট প্রায় ছবিগুলো, তার মধ্যে আমি ওই মহাভারতের একটি ছবি করেছিলাম, দ্রৌপদীর বস্ত্রহরণ। তা সেই আচ্ছা। ছবিটা দেখে এখানকার একজন স্বনামধন্য শিল্পী দেখতে এসেছিলেন, তার নাম আপনিও শুনেছেন, প্রকাশ কর্মকার। খুব বলিষ্ঠ প্রকাশ কর। শিল্পী। এবং সে ছবিটা দিকে তাকিয়ে আমি ছবিতে আহ, গান্ধারীকে আমি নুড দেখিয়েছিলাম, দ্রৌপদীর আচ্ছা। বস্ত্রহরণ হচ্ছে, এদিকে গান্ধারীও একটা মঞ্চে নুড রয়েছে, চোখ বাঁধা দেখিয়ে আচ্ছা। গান্ধারী বুঝিয়েছিলাম। তখন উনি আমাকে আচ্ছা। বললেন যে শোনো, শোনো ভাই, তুমি গান্ধারীতে নুড দেখিয়েছো, তো তো সাহস আছে, হুম। এটা তো ঠিক করনি, মহাভারত একটা মহাকাব্য, হ্যাঁ, এরকম একটা সর্বজন ইউনিক, ব্যতীত। হ্যাঁ, মহাকাব্য রূপ। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, সেখানে তুমি মহাভারতের একটা বিশেষ চরিত্র গান্ধারীকে, গান্ধারী একটা বিশেষ চরিত্র, গান্ধারীকে লৌহ মানবী বলা হয় মহাভারতে। এখনকার সাহিত্যিক, মানে কি বলবো, সমালোচকরা একজন আছেন আমাদের এখানে, একজন মানে একজন কেন, সে বিখ্যাত লোক, নৃসিংহ প্রসাদ ভাদুরী, উনি এই গান্ধারীকে লৌহ মানবী বলে আখ্যা দিয়েছেন। সেই লৌহ হুম। মানবীকে তুমি উলঙ্গ দেখিয়েছো, তুমি এর ব্যাখ্যা দাও। তা আমি বললাম, বলার পরে হুম। উনি আমার পিঠটা চাপড়ে বললেন, তুমি লেগে থাকো, তোমার হবে। হুম, তোমার তো ছবির যে শর্ত সেগুলো তো আছেই, প্লাস তোমার যে জ্ঞান আছে, ভাষা, মানে তোমার যে ছবির চিন্তা ভাবনা আছে, তুমি যে এই নিয়ে চর্চা করো সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তুমি চালিয়ে যাও। ওই কিন্তু তার মানে মহাভারতের ছবি আমি দর্শনের, শুরু করি। হ্যাঁ, দ দর্শনটা কিভাবে ছবিতে দেখানো যায় এবং তাকে নতুনভাবে হুম, কিভাবে প্রকাশ করা যায় সেই হুম, জিনিসগুলোই ছিল। এ কারণেই তিনি আপনার হুম, প্রশংসা করেছেন হুম, এবং উৎসাহ দিয়েছেন। আমরা মোটামুটি হুম, মনে হয় এই ব্যাপারটা জানলাম। আপনার ফাঁকে যে সুরিয়ালিজম এর কথা বললেন, রিয়ালিস্টিক অ্যাবস্ট্রাক্ট এর সাথে আরো একটা হুম, ইজম আছে। এই ইজমের যেমন গোথেজম, এর উপরে পেইন্টিংস আছে, মুভি আছে, স্কাল্পচার আছে, কবিতা আছে। আমরা বিশ্বের দিকে তাকালে দেখতে পারি। এই গোথিজম নিয়ে কি আপনার কাজ করা হয়? বা গথিক বিষয়টাকে বা আপনি খুব কিভাবে একটা হয় দেখেন? না। খুব একটা হয় না। আচ্ছা। উম, তাহলে বুঝলাম। খুব একটা হয় না। আচ্ছা, আচ্ছা। আ আ আ আ আরেকটা বিষয় একটু জেনে নিই আমরা, যে বিশ্ব আ নন্দিত শিল্পী পিকাসোর আঁকা আ মানে একটা ছবি, মানে কোন ছবির শিল্প মানে কোন ছবিটা মাধ্যমে সে আরকি পথ চলা শুরু করেছিল? 'দা ভিন' বোধহয়। তো 'দা ভিনে' তরুণীরা ছবির মধ্য দিয়ে শিল্পীর নতুন পথে
দৃঢ় দুঃসাহসী যে পদচারণা করেন, মানে এই ব্যাপারটা কি আপনি জানা আছে কিনা পিকাসোর? বা এটা একটু যদি আমাদেরকে বলতেন। না, আমি এই ব্যাপারটা জানি না সঠিক। হুম, আচ্ছা, 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 আচ্ছা। হুম, আর এখন এখন আপনার যেটা নিয়ে দীর্ঘদিন কাজ করেন, এই যে মহাভারত, হুম। আ মানে এটাকে হিস্টোরিক্যাল বেস বা মাইথোলজি আমরা বলতে পারি। তো এই মাইথোলজি নিয়ে এটা আগ্রহটা কেন জন্মালো? আ বা এটা নিয়ে যে আমি কাজ করছেন, আ ওই আমি জিনিসটাকে আমি এখানে কিভাবে দেখছেন? হুম, আমি আমি বলব, আমি এটা বলব, তার আগে আমি একটু ব্যাখ্যা দিই। হন্টিং এসেন্স বলে একটা সিরিজ আমার হয়েছিল। হুম? ওইটা আমি একাডেমি অফ ফাইন আর্টস এ আমার একক প্রদর্শনী ছিল। ওইটাই হুম, ১ম মাইথোলজিক্যাল পেইন্টিং সিরিজ হলেও কিন্তু ওটা মাইথোলজিক্যাল নয়। আমরা কৃষ্ণকে তো বলি যে সুরের জাদু, মানে সুরের স্রষ্টা। তখন আমি হ্যাঁ, ওই হন্টিং এসেন্স, ওই সিরিজটার নাম দিয়েছিলাম কৃষ্ণ। আমি অন্য আঙ্গিকে ছবি এঁকেছিলাম। রিয়ালিস্টিক হলেও একটা অন্য, মানে ইন্ডিয়ান পেইন্টিং, মডার্ন পেইন্টিং পাঞ্চ করে, পেন ইঙ্ক ব্যবহার করে, আবার জল রং ব্যবহার করে আমি পেইন্টিং গুলো করেছিলাম। আমি দেখাতে পারছি না। তা সে এবং হুম, প্রচুর ছবি ওটা আমার সেল হয়। তা আমি ওটা বুঝিয়েছিলাম যে কৃষ্ণ তো সুরের স্রষ্টা, কিন্তু আমরা তো সুর নিয়ে আজকে যা দেখছি যে সুর, প্রকৃত সুর যেটা প্রকৃতি থেকে আসে, তারপর মানুষ সেটাকে সুর সৃষ্টি করে তার ঋতু অনুযায়ী, তার কি বলবো, চলন অনুযায়ী, বলন অনুযায়ী তার সুর সৃষ্টি হয়। কিন্তু হুম, সেই সুর তো হারিয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ নিজেই চিন্তিত যে সুরের স্রষ্টা, সে তখন প্রকৃতিতে আরো নতুন সুর খুঁজছে। মাটিতে কান পেতে সুর শুনছে, গাছের পাতায়, গাছের শরীরে সে কান পেতে সুর শুনছে। এইভাবে ছবিগুলো আমি তৈরি করেছিলাম। আচ্ছা, তার জন্য তারপরে এটার পরেই আমি মহাভারত নিয়ে কাজ শুরু করি। মহাভারত কাজ শুরু করলাম এই ভাবনা থেকে যে মহাভারত কিন্তু আজও প্রাসঙ্গিক। যে মহাভারতে যে চরিত্রগুলো নিয়ে ১ম আমি কাজ শুরু করলাম, যেমন হুম, অর্জুন, কর্ণ, ভীষ্ম, কুন্তী, হুম, ধৃতরাষ্ট্র, শকুনি, এই যে চরিত্রগুলো, দুর্যোধন, এই যে চরিত্রগুলো আজও মনে হয়, ভীষ্ম, এই যে আজও আমার মনে হয় এই সমাজের বুকে প্রতিষ্ঠিত এরা। এখনো প্রসঙ্গক্রমে সেই চরিত্রগুলো আছে। আজও কিন্তু ভীষ্ম মানে আছে। ত্যাগী মানুষ। ব্যাপারটা এরকম যে নাম নাম এবং চেহারা ভিন্ন, কিন্তু ওই চরিত্রের লোকগুলো এখনো আমরা চোখের সামনে দেখতে অবশ্যই পাই এবং সেই দেখতে পাই। ঘটনাগুলোই বিভিন্ন আঙ্গিকে ঘটে। হ্যাঁ, জি বলুন। এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ আমরা তখন দেখেছি। এখন কি লাঞ্ছিত হুম, হয় না নারী? হয়। তাহলে অবশ্যই, অবশ্যই। প্রসঙ্গক্রমে তো এখনো মহাভারত আছে। দুর্যোধনের এখনো দুর্যোধনের মতো কুচক্রী মানুষ কি নেই? এখনো আছে। আছে। শকুনির মতন, ষড়যন্ত্র করছে মানে কি, অনবরত। কূটনৈতিক কূটনৈতিকবিদ ওই শকুনি, সে কি নেই? আছে, এখনো আছে। এবং আবার আম কি বলবো, ধৃতরাষ্ট্রের মতন, কি বলবো, একজন আ ধর্মপ্রাণ মানুষও আছে। আবার হুম, কর্ণও আছে। আছে। হ্যাঁ, হুম। কুন্তিও আছে, উম তার মানে এই গান্ধারীও আছে। আমরা ব্যাপারটাকে আ আপনার অনুপ্রেরণার মানে মহাভারত নিয়ে বা মাইথোলজি কাজ করাটা আপনার বেশি অনুপ্রেরণা আমরা যা মোটামুটি জানতে পারলাম। যে হুম, ওই চরিত্রগুলো হয়তো তখন রচিত হয়ে গেছে। কিন্তু ওই ঘটনা এবং ওই চরিত্রের লোক এখনো আমরা চারপাশে দেখতে পাই। তো ওটা আসলে দেখতে পাই। কি বলে পুরাতন হয়নি, ওটা প্রাসঙ্গিকই আছে। ভালো প্রাসঙ্গিক লাগলো খবর। আপনার কথা শুনে। তো যাই হোক, ফাঁকে আমি একটু যোগ করি একটা লাইন, সেটা হচ্ছে আ শ্রোতাদের জন্য, শ্রোতা দর্শক মণ্ডলী আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব ২৬, সাথে আছে একজন গুণী মানুষ, আমাদের শ্রদ্ধার মানুষ সমীর কুণ্ডু, একজন আ আ শিল্পী, চিত্রশিল্পী, আপাদমস্তক শিল্পী। তাকে তার কথায়, কর্মে আমরা তাকে বারবার পাই এবং তিনি যে আমাদেরকে তার মনের কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, হয়তোবা আমাদের নতুন, নতুন জানার দিক উন্মোচন হচ্ছে। আপনারা সাথেই থাকবেন। আর Facebook লাইভে হয়তো অনেকেই ঢুঁ মেরে যান কিংবা পরবর্তীতে দেখবেন, তাদের জন্য দৈনিক আড্ডাবাজির পক্ষ থেকে ভালোবাসা থাকবে। আর আপনাদের যদি মনে হয় যে সুন্দর এবং সত্য ভালো, শিল্প ভালো, শিল্পীর কথা মানুষের কাছে বেশি, বেশি ছড়িয়ে দিন। চলে যাচ্ছি আজকের অতিথির কাছে আবারও নতুন একটা ব্যাপার জানতে। যেমন আমাদের বিশেষত আ ভারতীয় উপমহাদেশ বা এই দিকটায় উম রবীন্দ্রনাথ বলতে আমরা বুঝি কবিতা, গান, উপন্যাস, মানে বিরাট একটা ব্যাপার। কিন্তু তার হুম, পেইন্টিংস এরও যে মানে বিশাল একটা ব্যাপার ছিল।
সেই ব্যাপারটা আপনার কাছে জানতে চাই যে রবীন্দ্রনাথ আসলে কখন থেকে তার ছবি আঁকাটা শুরু করলেন এবং তার ছবিগুলো আসলে কেন আমাদের এখানে ঠাঁই পেল না? ঠিক আছে? এই ব্যাপারটা যদি একটু বলতেন। যেহেতু চ প্রচলন আমরা রবীন্দ্রনাথ মানে বুঝি কবিতা, গান। কিন্তু তার ছবির যে একটা না, না। ব্যাপার ছিল এটা একটু শুনি আপনার কাছে। এবার খুব ভালো প্রশ্ন। হ্যাঁ, আমি এটা বলতেও চাইছিলাম। কারণ রবিকে বাদ দিয়ে কিছু হয় না। আমাদের হয় এই না। বাংলায় বা ভারতবর্ষে বা মানুষের বিশ্বকবি তো উনি, ওনাকে বাদ দিয়ে কিছু হয় না। এবং ওনার শিল্প হয়। চর্চা কেন শুরু হলো, কিভাবে শুরু হলো সেটাও আমি জানি। আমি পড়াশোনার জি, জি। মাধ্যমে জেনেছি, আলোচনার মাধ্যমে জেনেছি যে উনি তো ছোটবেলা থেকেই মানে অনেক ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে। কিন্তু তার মধ্যেও কিন্তু ওনার কি যেন একটা মানে কি বলবো ওনার একটা বাধা ছিল। অপ্রাপ্তি বা অপ্রাপ্তি হ্যাঁ, এরকম ছিল। অপ্রাপ্তি ছিল। সেই হুম। অপ্রাপ্তি থেকে কিন্তু ওনার এই সৃষ্টি শুরু হয় যে আমি মানে কিছু করব, ঘরে বসেই কিছু করব। ওনার বাঁধনের মধ্যেও কিন্তু উনি বাঁধন ছেড়ে বেরিয়ে এসছেন। পরে উনি গানে সেটা রচনাও করেছেন ওনার গানের মধ্যে দিয়ে। তা সেই থেকে ওনার সৃষ্টি শুরু। এবং ছবি আঁকার মতন উনি কবিতা লিখেছেন প্রথম দিকে, গল্প লিখেছেন, ছোট গল্প লিখেছেন, তারপরে আস্তে আস্তে আরো বড় হয়েছেন। ভালো ভালো উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গভীরভাবে লিখেছেন যা অনেক মানুষের বোধগম্য না এরকম জিনিসও লিখেছেন। উনি নিজে লিখে নিজেও এত কঠিন কঠিন লেখা লিখেও এত সম্ভার তার লেখার, কোনো কিছু বাদ নেই, সবকিছুতেই উনি আছেন। যেখানে হাত দিই হ্যাঁ, সেখানেই রবীন্দ্রনাথ। হ্যাঁ, আমরা তার ভান্ডার পরিপূর্ণ, যার জন্য আমরা আজকে সমৃদ্ধ হয়েছি। ওনার ওনার এই লেখালেখিতেই আমরা সমৃদ্ধ হচ্ছি। আমরা ওনাকে ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু উনি নিজে কিন্তু মানে বলা যায় যে আত্মতুষ্টিতে গোটা একটা গোটা এই ভারত উপমহাদেশে আসলে হ্যাঁ, গোটা ভুগেছেন। গোটা ভারতীয় হ্যাঁ, মানে আমি একটু যোগ এইজন্য করছি। গোটা বলা যায় যে গোটা ভারতীয় উপমহাদেশকে আসলে শিল্প সাহিত্য কি এবং সেটা কিভাবে করতে হয় আসলে সেটা মনে হয় ভালোভাবে মানে রবীন্দ্রনাথ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। হুম, দিয়েছেন তো। এবার উনি কিন্তু নিজে আত্মতুষ্টিতে ভোগেননি। উনি হ্যাঁ, মানে কি বলবো, উনি উনি কষ্ট পেতেন যে আমি এত কিছু করছি তাও যেন কিছু করতে পারছি না। হ্যাঁ, তখন আমি কিভাবে আমার মনের ভাব আমি প্রকাশ করব? আমি তো অনেক লিখলাম, তাও যেন আমার মনের ভাব প্রকাশ করার পরিপূর্ণতা আসছে না। পুরোচ্ছে না, তখন উনি আসছে না। হ্যাঁ, তখন উনি ছবি আঁকা শুরু করলেন। ছবি আঁকা কি করে শুরু করলেন? যে একটা মানুষের, একটা পুরুষের বা একটা নারীর বা একজন মানুষের, যেকোনো বিশেষ মানুষের তার মনের অভিব্যক্তি বোঝাতে আমি যতই লিখি না কেন, কলমে যতই হুম, লিখি না কেন, মানুষ কতটা বুঝবে আমি জানি না। কিন্তু আমি ছবি আঁকার মাধ্যমে যদি তার চোখ, নাক, মুখ, তার মানে শরীরের ভাষা, মনের ভাষা যদি মুখের মধ্যে ফুটিয়ে তুলতে পারি, তবে বোধহয় আমার আত্মতৃপ্তি আসবে। তখন তিনি ছবি আঁকা শুরু করলেন। এবং একটা কথা আছে, ওনারই কথা যে উনি বলেছেন খুব বড় কথা যে, যেখানে আ স সাহিত্য শেষ সেখানে শিল্পের শুরু। মানে কত বড় কথা। বাহ! শিল্পকে উনি বিরাট কোথায় নিয়ে গেছেন? যেখানে কোথায় নিয়ে গেছে। মানে সাহিত্য কবিতা শেষ, সেখানে শিল্পের মানে শুরু। যেখানে তাই ধ্বনি বা শব্দ যে জায়গায় পৌঁছাতে পারে না যে গভীরে সেখানে হুম, রং, তুলি এবং পেইন্টিং পৌঁছাতে পারে। সে মানুষের কাছে যার আমরা পৌঁছে দেয়। প্রমাণ করলেই হ্যাঁ, পৌঁছে হ্যাঁ, দেয়। সেই ভাব পৌঁছে দেয়। হ্যাঁ, এই ভাবনা থেকে মোটামুটি উনি হ্যাঁ, এখন এই আরেকটু জেনে নিই আরকি স্মরণ করিয়ে দিচ্ছি যে তার ছবিটা আমরা পুবে এটা নিয়ে কেন কথা হয় না? আমি আমি যতদূর আমি পড়েছি যে রবীন্দ্রনাথ নিজেও সম্ভবত বলেছিলেন যে, "আমি কবিতা, গল্প, উপন্যাস দিয়ে গেলাম পুবে, পশ্চিমে দিয়ে গেলাম ছবি।" এরই বা কি কারণ? আপনার মনে হয়? এটা এটা আমার মনে হতো যে আমরা তো কি বলবো? ঠাকুর দেবতার ছবি আঁকতাম। আমাদের আমাদের আমরা মানে আমাদের আ মানে কি বলবো? কালচারালি আরকি পূর্বসূরীরা আরকি। হ্যাঁ? আ পূর্বসূরি। তারা তো আ উম আ পূর্বসূরি তারা তো ছবি আঁকতেন, ঠাকুর দেবতার ছবি আঁকতেন, এইসব ছবি আঁকতেন। আ মানে পাঁচালী পড়তে অভ্যস্ত ছিলেন। আ এবং বটতলার কবিতা পড়তে অভ্যস্ত ছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ আস্তে আস্তে তার ভাবধারায়
সে কবিতা, উপন্যাস, গল্প লিখে তার একটা অন্য ধারা নিয়ে আসলেন। তারপরে তার মনে হয়েছিল যে এই পেইন্টিং এ আমার যে মুখের, আমার চোখটা চোখের মতো নয়, নাকটা নাকের মতো নয়, হ্যাঁ, ঠোঁটটা ঠোঁটের মতো নয়। আমার মানে মানুষ যেটা মানে জানতে চেনা মানুষের যে মানে অবয়ব সেটা নয়। আমি যেভাবে আঁকছি সেটাও তো এখানকার মানুষ বুঝবে না। হ্যাঁ, সেইজন্যই ওই হুম। কথা উনি ওটা ভেবেছেন সেই সময়। এখন আমরা ওনার ছবি নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে, বুঝি, গবেষণা আমরা হচ্ছে। জানার চেষ্টা করি, পড়াশোনা করি, জানার চেষ্টা করি। অনেক কিছু হয়েছে, অনেক শিক্ষার প্রসার হয়েছে, যার জন্য গবেষণা হচ্ছে। কিন্তু উনি ওই সময় আচ্ছা, বলে তাই ভাবতেন যে পশ্চিমের লোকরাই বোধহয় ছবিটা বোঝে ভালো। হ্যাঁ, আর এখানের ছবিটা এখানকার হয়তো লোকজন বলুন। না, হ্যালো? হয়তো আমাদের কালচারালি এবং আমরা দেশের ওনার সময়ে অনেক অভাব অভিযোগ ছিল। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ, যাচ্ছে আমার পাওয়া কথা? যাচ্ছে। হ্যাঁ, মানে আচ্ছা, এই এটা ধরনের আরকি বলছি যে হালকা উনার উনি সময়ে ভাবতেন আমাদের আশপাশে হুম, উনি হুম, ভাবতেন এই বলুন। হালকা চিন্তা ভাবনা করছে মানুষজন, পাঁচালী, বটতলার কবিতা এইসব পড়ে, ঠাকুর দেবতার ছবি আঁকে, আমার ছবি কি বুঝবে? ওই জন্যই কথাটা উনি ওইভাবে বলেছেন। কিন্তু সুখের কথা এখন আমরাও ওনার ছবি বুঝি এবং বোঝার যথেষ্ট চেষ্টা ভালো করছি। বুঝি এবং চেষ্টা করছি এবং আমাদের ভারতীয় শিল্পীরাও ভালো ছবি আঁকছেন, হ্যাঁ, এবং যথেষ্ট ভালো ছবি আঁকছেন। তবে আচ্ছা, আমাদের ভারতীয় ধারে ছবি আমরা আঁকার হ্যাঁ, ভারতীয় ছবি আঁকার কথা যেহেতু আসলো, রবীন্দ্রনাথের ব্যাপারে জানলাম। আরেকটু জেনে নিই। আমার খুব পছন্দের একজন মানুষ। আমি হয়তো ছবি আঁকি না, একটু লেখালেখির চেষ্টা করি। তো হুম, আ আ আ ফিদা, মকবুল ফিদা, এম.এফ আ হোসেন যিনি। হুম, তো হুম। মকবুল ফিদাও কিন্তু একজন চলচ্চিত্রকার ছিলেন। আপনি যেহেতু চলচ্চিত্রের সাথে মোটামুটি জড়িত আছেন, আ তো তার কোন ছবি আরকি কোন ছবি কি আন্তর্জাতিক কোনো চলচ্চিত্র উৎসবে কোনো পুরস্কার জিতেছিল কিনা? কিংবা উনার এই ছবির উনার পেইন্টিংস এবং উনার এই চলচ্চিত্রের ব্যাপারটা আপনার কাছে শুনবো। চলচ্চিত্রে উনি অনেক পরে এসছেন। আগে আগে উনি পেইন্টিং এই মানুষ। ওই গজগামিনী বোধহয় করেছিলেন একটা ছবি। সেই গজগামিনী করতে গিয়ে অনেক সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। আ তা কিন্তু করেছেন। কিন্তু উনি তো একজন স্বনামধন্য শিল্পী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে খুব সাহসী শিল্পী, আ বলিষ্ঠ শিল্পী। সেই আ আপনি উনার ম কোন কাজটাকে মনে করেন যে আসলে মনে হয় আপনার ব্যক্তিগত শিল্পী হিসেবে, দর্শক হিসেবে, যে হিসেবে হোক যে এই ছবিগুলো আমার মনে হয় তার কাজগুলো আমেজিং ছিল। একটু যদি বলতেন। মকবুল ফিদা। ওনার উ উ উনি উনি যে ঘোড়া নিয়ে কাজ করেছেন প্রচুর। হুম? হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ। এবং মা মানে মানুষের স্পিড নিয়ে কাজ করেছেন। এবং সেটা শুধু কাজ করেননি, সেটা কাজ করতে গিয়ে উনি দেখিয়েছেন যে কিভাবে কাজ করে একটা মনে আছে একটা ঘটনা যে উনি একবার আমাদের এখানে কলকাতার একটা গ্যালারিতে ছবি আঁকলেন। মানে প্রদর্শনী হলো সঙ্গে, সঙ্গে তুলি দিয়ে আবার ছবিগুলো সব মুছে দিলেন। ঠিক আছে? আচ্ছা, আর কাকে ওনার কা ওনার ওনার সব ছবিই আমার ভালো লাগে। মানে ওনার আঙ্গিকটাই অদ্ভুত। মানে এত বলিষ্ঠ এবং স্পিডি উনি এবং একটা নিজস্ব আঙ্গিকে উনি ছবি করেন। আমি ওনার হাত থেকে পুরস্কার নেওয়া আমার সৌভাগ্য হয়েছে। আমি যখন ওই বাহ! বাহ! উম 89 এ যখন ইউথ আর্ট কম্পিটিশন অল ইন্ডিয়া ইউথ আর্ট কম্পিটিশন, এটা আমরা জুনিয়র ন্যাশনাল অ্যাওয়ার্ড বলি। জি। যখন হয় তখন আমার বয়স কত? আমার ২৯ বছর বয়স। হ্যাঁ, একদমই 89 তো? তরুণ। উম হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, ২৯ বছর বয়স। 89 এ আমি ওনার হাত থেকে পুরস্কার নিই। আমি 88 আর্ট কলেজ থেকে পাস করি। 89 এ দিল্লিতে এই প্রদর্শনীটা হয়। আ আমি ওই আ প্রদর্শনী বলছি, প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতার আ সাবজেক্ট ছিল ন্যাশনাল ইন্টিগ্রেশন। তা আমার হ্যাঁ, ছবিটা ১০ জনের মধ্যে ১০ টা ছবির মধ্যে আমার ছবিটা স্থান পায়। আমি ১০ জনের বাহ! মধ্যে বাহ! আমিও ছিলাম। তা তার মানে যার জন্য মকবুল ফিদার সারা সঙ্গ ভারতবর্ষে পাবার সৌভাগ্য হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওনার হাতের ওনার সই করা সার্টিফিকেটও আমার কাছে রয়েছে। ওইটার জন্য যে সার্টিফিকেট দিয়েছিল আমাকে, আচ্ছা, আমার ঘরে আর সেটা একটু রয়েছে। হুম, ব্যক্তিগত জানতে চাওয়ার জায়গা থেকে আপনার একটু দৃষ্টিভঙ্গিটা জানতে চাই। সেটা হচ্ছে মকবুল ফিদাও আমার যেমন পছন্দ, আমার আরেকজন পছন্দের শিল্পী আছে আমার দেশের মাটির মানুষ। এস এম সুলতান এবং তার কাজ নিয়ে আপনার দেখা হয়েছে কিনা বা আপনার ভাবনাটা কি?
না, আমার সঙ্গে দেখা হয়নি, আর তার সম্বন্ধে খুব একটা আমি জানি না। আমি যেটা জানবো না, জানি না, সেটা আমি বলতে পারবো না। না, না, জানি না আমি সেটা খুব অবশ্যই। একটা। এজন্য আরকি আপনার হ্যাঁ, হ্যাঁ, কখনো হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, আচ্ছা। যাই হোক, হুম। আমরা মোটামুটি আমাদের এই গণ্ডির ভেতরে বিখ্যাত যারা ছিলেন শুনলাম। এখন আপনার পিকাসোকে নিয়ে আপনার কাছে আপনার মূল্যায়নটা শুনতে চাই। কারণ পিকাসোর ১ম ছবি কখন কি এঁকেছিলেন বা উনার ছবি নিয়ে আপনি কখনো কোনো কাজ করেছেন কিনা? মানে না, পড়াশোনা পিকাসো বা উনাকে পিকাস ধরনের? হুম, পিকাসো পিকাসো তো একজন, কি বলবো, বিশ্ববন্দিত শিল্পী। তা ওনার ছবি জি। নিয়ে আমি দেখেছি। ওনার কিছু ছবির বইও আমার কাছে রয়েছে। আমি ওনার ছবি নিয়ে পড়াশোনাও করেছি। তা পিকাসো একটা ধারা এনেছিলেন। পিকাসো মানে, কি বলবো, একটা মানুষ তো তখন, কি বলবো, একটা সময় তো ওইটাকে কি বলে, ওল্ড মাস্টার পেইন্টিং যেগুলো আমরা বলি, যে একদম ওল্ড মাস্টার রিয়েলিস্টিক, বিশেষ করে জিসাস ক্রাইস্টকে নিয়ে প্রচুর ছবি, এক 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 সাবজেক্ট নিয়ে প্রচুর লোক ছবি এঁকেছে। মিথোলজির উপরে বেশি ছবি হতো হ্যাঁ, এবং হ্যাঁ, একদম। রিয়ালিস্টিক মানুষের উম, থিঙ্ক এবং করতেন। রিয়েলিস্টিক মানে চরম চরম রিয়েলিস্টিক, সেটা এখনো ছাত্ররা মানে শেখা উচিত, যে কিভাবে এত এত ওই সময় একদম, একদম সূক্ষ্ম রিয়েলিস্টিক, একদম মনে হয় যেন মানুষটা মানুষই। সেইখান থেকে হুম। পিকাসো তো বেরিয়ে এসছে না, পিকাসো তার নিজস্ব একটা নতুন তার ধারায় ঢং, ছবি। তার রং শুরু করেছে আরকি পিকাসো। হ্যাঁ, হ্যাঁ, তার আচ্ছা, তার বর্ণ, তার ড্রয়িং, হ্যাঁ, তার প্রকারভেদ, তার রং, তার বর্ণ পুরো চেঞ্জ করে যে তার এইভাবেও ছবি আঁকা যায়, আসলে এভাবেও যে লাইন তার লাইন ভাঙা ভাঙা যায়, ফর্ম ভাঙা যায়, হুম, উনি পথ হ্যাঁ, দেখিয়েছেন। যে অথচ বোঝা যাচ্ছে এটা পেইন্টিং, এটা একটা মানুষ শুয়ে আছে, এই মানুষ গালে হাত দিয়ে হ্যাঁ। বসে আছে, কিন্তু তার আঙ্গিকটা অন্যরকম। হ্যাঁ, আচ্ছা, শ্রোতা দর্শকের কাছ থেকে একটা ছোট একটা প্রশ্ন আছে, আমি পৌঁছে দিচ্ছি। আ তাপস চক্রবর্তী, উনি আমাদের দেশে আমার একজন কবি। তাপস দা ভালো আছেন নিশ্চয়ই? আপনাকে পেয়ে আমারও ভালো লাগছে। উনি ছোট যে ফিদার সরস্বতী আঁকা সম্পর্কে উনি একটু জানতে চেয়েছেন। যদি আপনার আ বা দেখা হয়ে থাকে এই ছবিটা। আমি দেখেছি। শুনুন, সরস্বতী নিয়ে অনেক অনেক রকম আ সমালোচনা, ব্যঙ্গ বিদ্রূপ করেছেন। যেহেতু একজন প্রখ্যাত, উম আমাদের ভারতীয় একজন প্রখ্যাত অভিনেত্রীর মুখটা তার আদলে করা হয়েছিল। হ্যাঁ, হুম, সেটা, দেখুন, একজন শিল্পী তো, শিল্পীকে সেই জায়গাটা দেওয়া উচিত। তার মাথায় কখন কি আসে, কি চিন্তা ভাবনায় করে, কার চোখে কে সুন্দর, কে সুন্দরী, কে মানে সৌন্দর্যতাকে মানে ঘিরে রাখে, সেইটা হ্যাঁ, যদি আমরা ধরে নিই, যে একজন সরস্বতী একজন দেবী। দেবী কি, আমি কি আমার মাকে দেবী ভাবি না? আমি কি অবশ্যই। আমার এক দেবীর মধ্যে কি আমার মার মুখটা বসাতে পারি না? আঁকতে গিয়ে আমি শিল্পী, পারি। একজন শিল্পী হিসাবে বলছি। তা উনি হ্যাঁ, আ দেবী সরস্বতী একজন দেবী। দেবী আঁকতে গিয়ে উনার একজন ভালো লাগার নারীকে সে তার মুখে বসাতেই পারেন। সেইটাকে নিয়ে, আ যেহেতু সে শ্রীদেবী, সে চলচ্চিত্রে অভিনয় করে, আ হ্যাঁ। শ্রীদেবী না, সরি, এটা মাধবী দীক্ষিত বোধহয় ছিল। হুম, আচ্ছা, আচ্ছা। আমি ভুল বললাম। মাধুরী দীক্ষিত বোধহয় ছিল। হ্যাঁ, এটাকে তো এই শিল্পী, ওই যে স্পেস এর কথা বললেন যে শিল্পীর আ শিল্পীরা, আমি যতদূর জানি অধিকাংশ শিল্পী সাহিত্যিকরা একটু খামখেয়ালি হয়। তাদের হ্যাঁ, কখন তবে যে আমাকে কোনটা ভালো আমাকে লেগে মাফ করবেন, আমাকে মাফ করবেন, ওই কথাটা আমি বলতে ভুল বলে ফেলেছি। ওটা শ্রীদেবী নয়, ওটা হচ্ছে বোধহয় মাধুরী দীক্ষিত। হুম, সরি। আচ্ছা। হুম, হুম, যে না, অসুবিধা নেই। এটা আমাদের টাইপ মিস্টেক এবং কথার মিস্টেক হয়ে থাকে। আমরা শুধরে নিতে পারি। তো যাই হোক, হুম, আ আ মাধুরী, হ্যাঁ, উনিও লিখেছে মাধুরী। তাপস হুম, দাদা, আ আ ভালো লাগলো। আর আজকে আমাদের প্রিয় সমীর দা, আমাদের আ অ অগ্রজ সমীর কুণ্ডু, আমাদের শ্রদ্ধার মানুষ। আপনাদের আরো যাদের কিছু ছোটখাটো এরকম জানতে চাওয়া এবং ভালো লাগা মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে তুলে ধরবেন। আমাদের আজকের সম্মানিত অতিথির কাছে আ আমি সেটা তুলে ধরব। এখন একটু আপনার ওই দেখলাম খুঁড়িমাটি নামে একটা একাডেমি আপনি করেছেন। যেহেতু একাডেমি হুম। চালাচ্ছেন, প্রশিক্ষণ দিচ্ছেন, অনেক মানে ছবি আঁকার প্রশিক্ষণের ব্যাপারে এজন্যই আ আমরা একটু যেতে চাই। শিশুদেরকে প্রশিক্ষণের ব্যাপারে আপনার কি দিক নির্দেশনা বা পরামর্শ থাকবে? কারণ শিশুদেরকে না, নিয়ে ব্যাপার আমরা যেটা করি আম যে এটা আঁকতে হবে, এটা আঁকতে হবে না। হুম, না, এই জায়গাটা আমার, আমি সেই চিন্তা ভাবনা থেকেই আঁকার স্কুল করি। কারণ জি, আমি দেখলাম যে বিভিন্ন আর্ট কম্পিটিশন এ আমাকে জাজ হিসাবে উম যেতে হয়। উম যেহেতু যেতে এখন হয়। একটু সিনিয়র হয়েছি, আমাকে বলে। তা কম্পিটিশন এ জাজমেন্ট করতে গিয়ে
দেখি যে কপি ছবি বেশি আঁকে এবং তারা ফার্স্ট হয়, এবং কর্তৃপক্ষরা যারা প্রদর্শনী করে সেগুলোকে স্থান প্রথম দ্বিতীয় স্থানে বা র্যাঙ্কে না দিলে তারা বলে এই তো এত ভালো ভালো এঁকেছে, এ কেন প্রাইজ পেলো না। হ্যাঁ, এই নিয়ে না আমার সঙ্গে একটা বিরোধ হয় অনেকের সাথেই। আচ্ছা, কিন্তু আমি তখন আচ্ছা। তাদের বোঝাই, কিন্তু সবাই তো আর ছবির ভাষা বোঝে না। তা আমি বোঝাই, না, না, দেখো না। ছবি তো হাত দিয়ে আঁকে না, ছবি মন দিয়ে আঁকে। হ্যাঁ, এটা হচ্ছে হুম। একদম খাঁটি সত্য কথা, ছবি মন দিয়ে আঁকে। তা ছবি যদি মন দিয়ে আঁকে, তা একটা শিশু সে ছবি আঁকতে বসছে, তার নিজের মনে মানুষটা আঁকতে গিয়ে যদি সেটা বাদরের মতন হয়, তাহলে সেটা হোক। কিন্তু তার মনের ভাবনাটা তো আছে, সেইটাকে তো আমার গুরুত্ব দিতে ভাবনাটা হবে। তারপরে সে বড় হলে সে মানুষটা মানুষের মতনই আঁকবে, কিন্তু তার ভাবনাটা হচ্ছে প্রধান। তার ছবি যে যে মনের ভাষা সে প্রকাশ করছে তার ছবির মাধ্যমে। তো এইগুলো আমি হ্যাঁ, ভাবতে ভাবতে তখন আমি কিন্তু আঁকার স্কুল যে করেছি, তা আমি এখন বাচ্চাদের খুব কম শেখাই, একটু সিনিয়রদেরই শেখাই, যারা আর্ট কলেজে ভর্তি হবে বা আচ্ছা। প্র্যাকটিস করছে, এদেরই বেশি শেখাই। বাচ্চাদেরও করাই খুব কম। তাদেরও আমি বলি, দেখো, কপি করো না। কপি করবে কি? নেচার দেখে কপি করো, বাস্তব জিনিস দেখে কপি করো। একটা ফ্লাওয়ার ভাস দেখে আঁকো, মন থেকে এঁকো না। একটা মানুষকে বসিয়ে তুমি দেখে আঁকো, কিন্তু একটা মানুষের ছবি দেখে, মানে খবরের কাগজে ছবি দেখলে একটা সুন্দর ছবি দেখে দেখে কপি আঁকলে, কপি না আরকি। হ্যাঁ, কপি করো না। আমরা কপি জানি সবাই। কপি আমা আপনাদের দেশেও বোধহয় আছে। আমাদের দেশে ওই যে ১০-১৫ মিনিটে পোর্ট্রেট এঁকে দেয়। রাস্তায় এরকম অনেক থাকে। তো ব্যাপারটা ওরকম না। ওটা আসলে শিল্প হয় কিনা সে ব্যাপারেও একটা মানে কি বলে তর্ক থেকে যায়। তো এখন এই নতুন প্রজন্মে যেহেতু আছি, নতুন প্রজন্মের জন্য আপনার আর ছোট, ছোট কি দিক নির্দেশনা থাকবে? যারা আরকি আ বা ছবি আঁকতে চাচ্ছে বা এই চারুকলার ব্যাপারগুলো হ্যান্ডেল করছে, তাদের জন্য আপনার নতুন আমার প্রজন্মের কাছে কি নির্দেশনা থাকবে? প্রথম থেকে নির্দেশ, তোমরা মানে কি বলবো, তোমরা মনের উল্লাস, মনের আনন্দে ছবি আঁকো। তোমার মনে যেটা আসবে সেটাই তুমি আঁকবে, মনে যেটা রং আসবে সেই রংটাই দেবে। আমি একটা দেখছি, একটা ছেলে গাছের রং লাল করেছে। তা আচ্ছা। গার্জিয়ান দাঁড়িয়ে বলছে কম্পিটিশনে, এই তুই গাছের রংটা লাল করলি, তুই প্রাইজ পাবি। আমি দিক না, ওকে দিতে দিন। হ্যাঁ, ও হয়তো কোনো গাছের রং লাল দেখেছে, ও হয়তো লাল বা তার দেখেছে তাই লাল করেছে। না, সবচেয়ে বড় হ্যাঁ, ব্যাপার তার মনের গাছের রং হয়তো লাল। লাল। সে প্রকাশ সেভাবে হয়তো করেছে। হ্যাঁ, সেই প্রকাশটা সেভাবে। এই যে না, মানে তার মানে আপনি 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 হুম, দেখবেন বলুন। বাচ্চারা ছবি আঁকে, একটা জানলা, একটা দরজা করেছে, দরজার দুটো করার মধ্যে একটা তালা ঝুলছে। ওই ঘরের হ্যাঁ, দরজা থেকে তালাটা বড়। এটা কেন? হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু একটা সায়েন্টিফিক রিজন। ওর আই লেভেল আচ্ছা, যেটা আছে, সেই আই লেভেলের তারাটাই বেশি আগে দেখতে পাচ্ছি। ওইটাই আচ্ছা, ওর আচ্ছা। চোখে বেশি পড়ে। ওইটাই বেশি চোখে পড়ে। সে ওইজন্য কারণেও ওইটাই ও তালাটা বড় বড়। করে, সে কারণে তালাটা হুম, বড়ই। ভালো করে ভালো করে ওটাকে আঁকার চেষ্টা করে। এরকম অনেক, অনেক ঘটনা আছে। হয়তো কখনো গাছে কৃষ্ণচূড়া রং ফুল দেখেছে, সেটা করতে গিয়ে গাছটা সবুজ হারিয়ে গেছে। সবুজ হারিয়ে গেছে, আচ্ছা। লালটাই প্রকট হয়েছে। তো এই যে শিল্পীর স্বাধীনতা, ছোট থেকেই যদি তাকে আমি গাইড করি, এইটা এইভাবে করো না, ওটা ওইভাবে করো, তাহলে তার স্বাধীন বিকাশটা হবে না তো, না? আর এটা ছবি আঁকা তো তার আচ্ছা, মানসিক চিন্তা ভাবনার প্রকাশ। তা আমি না, না, সেইটাই গাইড এটা তার করি। মানে এটা যে আমরা আমি বুঝতে পারলাম। হ্যাঁ, এই জায়গায় আমরা আমি এটাই আমি বুঝতে একে পারলাম আসলে মনের চিন্তা এবং ওই জায়গায় ছাড় দেওয়া উচিত একটা শিশু-কিশোরকে। আমি একটু যোগ করতে চাই আমার ছোট পড়াশোনায় বা জানায় এস এম সুলতানকে নিয়ে এস এম সুলতানের একটা স্কুল ছিল আ আছে এখনো শিশু স্বর্গ। তো উনি হচ্ছে বোটে বাচ্চাদের নিয়ে গিয়ে ওদেরকে খেতেও দিত ৩ বেলা। তোরা ছবি আঁকা শেখ। ওদের বাড়িতে হুম, তো করতো কি একটা পাতা নিয়ে আসতো হয়তো কোনো গাছের পাতা। পাতা দিয়ে বলতো এবার তোমরা এই পাতা আঁকো। যার যা হুম, মনে চায় আঁকো। এই পাতা কেমন একবার তোমরা দেখো, দেখার পরে যার যেমন এই যে আ আ মানে তার কথাটা এজন্য যুক্ত করলাম। ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ওই মনের বা ভাবনার মুক্তিটা খুব প্রয়োজন। যে তুমি এটা আঁকো, এটা এঁকো না বা এটা এভাবে দাও। এই গণ্ডিটা আসলে হুম, ঠিক না। আপনার কথা একদম। শুনে ভালো লাগলো। জি, কন্টিনিউ করুন। না, আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি তখন ছোট, আমি ক্লাস 6-7 এ পড়ি। তা পাড়ার বাচ্চারাদের ওই ব্রতচারী হয় না? ব্রতচারী হুম, শিক্ষা দেওয়া হয়। এই মানে শারীরিক শিক্ষা আরকি। তা ওখানে ওদের যে শিক্ষক, খুব ভালো লাগলো আমার সেই শিক্ষককে, আমার এত পছন্দ হয়েছিল।
সে বলল যে তোমরা না যে যা পারো কুড়াও। হ্যাঁ, তা হুম, প্রত্যেকে কুড়িয়েছে। আমি কিন্তু খেলি না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কারণ ওখানে খেলার জন্য মাসে চাঁদা দিতে হয়, সময় দিতে হয়। আমার সেই মানে পরিস্থিতি, মানে সেই সময়টা কি নেই বলবো, বা সেই সেই পরিস্থিতি নেই। সময়টা হ্যাঁ, নেই, সেই পরিস্থিতিও নেই। হ্যাঁ, আচ্ছা, দরিদ্র ফ্যামিলির ছেলে আমি। তা ওই হুম, বিলাসিতাই আমার কোনদিন ছিল না। মানে মানে গ্রহণ করতে পারিনি। তা একটি ছেলে জি, আমাকে, আমার বন্ধু, সে আমাকে এসে বলল কি, "সমীর, দেখ তো ওটা ঢিল কুড়িয়েছে।" ঢিল কুড়িয়ে সে আমাকে বলল, "সমীর, এটা কিসের মতো দেখতে, দেখ তো।" তা সবাই যা, যা কুড়িয়েছে দেখছে, ভাবছে এটা কিরম দেখতে। খুব সুন্দর খেলাটা হুম, দিয়েছিল। আমার মানে মনে এখন এই যেন বলি আমি। তা আমি বললাম, "এটা না হুম, ঠিক বাঘের মুখের মতন দেখতে।" হ্যাঁ? ও সঙ্গে, সঙ্গে আমার কথা শুনে নিয়ে গিয়ে সেই শিক্ষককে দেখালো, যিনি এই বছরে শিক্ষা দিচ্ছিলেন। বলে, "বাহ! তুমি তো দারুণ ভেবেছো। বাঘের মতো মুখ না হলেও অনেকটাই কাছাকাছি। তবে তুমি যে ভাবতে পেরেছো, তুমি কিন্তু ভবিষ্যতে হয় হ্যাঁ, ছবি আঁকবে নয় কবিতা লিখবে।" ওকে বলছে, আচ্ছা, "তুমি ভবিষ্যতে হয় ছবি আঁকবে নয় কবিতা লিখবে।" তা অ্যাকচুয়ালি তো বলল আমাকে। নেপথ্যে তো আমি। হ্যাঁ, হ্যাঁ, ওই আমি তো বলে সত্যি দিলাম আপনি। ওকে যে ও ও তো ভাবতে পারেনি। আমি ভেবে ওকে বলে দিয়েছি। ও সেটাও রিলে হ্যাঁ, করেছে হ্যাঁ, ওখানে। তা সে আমি রিলে দেখলাম করেছে। যে উনার কথাটা কতখানি সত্যি, যে ভাবতে না পারলে সে শিল্পী হতে পারবে না, কবিও হতে পারবে না, সে কিছুই হতে পারবে না। ভাবতে হবে। ভালো করে সংসারও চালাতে পারবে না। মেকানিজম হয়ে যাবে। হ্যাঁ, ভাবনাটা হচ্ছে মে আসল। ভাবনা হচ্ছে আসল। হ্যাঁ, একটা সুন্দর তার করে মানে সংসার চালাতে গেলেও ভাবতে হয়। তাই না? তো সুতরাং হুম, ভাবনাটা হচ্ছে আসল। সেইটাই আমার আসল না কথা। সেই এখানে শিল্পী জন এখানে একজন আবার শিল্পী ভাববে না? হ্যাঁ? হ্যাঁ, কিছু ভাবনা এমনও হয় মানে আমরা যেমন জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আছে, 'বোধ' কবিতা। হুম, তো উনি আলো হুম, আঁধারে যাচ্ছেন, সব জায়গায় যাচ্ছেন। তো উনি শেষ পংক্তিতে এরকম হিট লাইন বা মেইন লাইন হুম। উনি বলছেন যে, মাথার ভেতরে কোনো এক বোধ কাজ করে। তো এমন সময় এমনও ঠিক, গভীর ঠিক। ভাবনা এবং বোধ কাজ করে যেমন রবীন্দ্রনাথের কথা আপনি বললেন, সে যখন দেখছে যে এই শব্দে, এই বাক্যে আমি আ বা এই গানে, এই সুরে আমি প্রকাশ করতে পারছি না এই গভীর ভাব। তিনি ছবি আঁকা শুরু করেন। হুম, তো হুম। জীবনানন্দ দাশের ওই মাথার ভিতরে কোনো এক বোধ কাজ করে এই লাইনটা আমি যতবার ভাবি বা পড়ি, তখন মনে হয় যে এমনও কোনো ধরনের বোধ আছে যা হয়তো ছবি বা কিছুতে প্রকাশ করা যায় না, শুধু উপলব্ধি করা যায়। তো এরকম আ আ গভীরতাও আছে। তো ওই বোধের জায়গাগুলো কাজ করতে গেলে, আবিষ্কার করতে গেলে ভাবতে হবে। আপনার এই ভাবনার কথা থেকে বললাম। আরো একটা ছোট্ট একটা জানতে চাওয়া, আমি ওই পরিচিতি যখন রেডি করলাম, পড়লাম বা বললাম শ্রোতা দর্শক, ওখানে আমাদের দেশে আপনার আ ছবি আছে শুনলাম। শুনে ভালো লাগলো। সৌভাগ্য হলে দেখে আসবো যে কোন প্রতিষ্ঠানে বা কোথায় আছে যদি জানতে পারতাম। এক আসলে আমার এখানে ভদ্রলোক কলেজের প্রফেসর ছিলেন। আমি যখন জি, জি। ওই মহাভারত নিয়ে যখন কাজ করছি, উনি দ্রৌপদী বলে একটা ছবি নিয়েছিলেন। হুম? দ্রৌপদী, আচ্ছা, আচ্ছা। আমার কাছে ছবিটা আছে এখনো, ফটোগ্রাফি আছে, আমি বোধহয় পাঠিয়েছি। ওইখানে দেখুন দ্রৌপদী বলে একটা ছবি আছে। হাত বাড়িয়েছে ও উপর আচ্ছা। দিকে। হ্যাঁ, ওই হুম, হুম, ছবিটা হুম। উনি কিনেছেন বাংলাদেশের। আমি আচ্ছা, মানে কি আচ্ছা। বলবো, আমার দুর্ভাগ্যবশত ওনার কার্ড ছিল আমার কাছে। আমি বাড়ি শিফটিং এর ও সময় সব হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এবং হারিয়ে ফেলেছি। ওই ছবিটা উনি খুব আনন্দ সহকারে কিনেছিলেন। এবং বাহ! উনার এত পছন্দ ছিল, একাডেমি অফ ফাইন আর্টস তখন দুপুর দুটোই খুলতো। উনি আচ্ছা। ১২টার সময় উনার ফ্লাইট। হ্যাঁ, হুম, বাংলাদেশের ফ্লাইট। তা আমাকে বলল আগের দিন এসে বলে, "এই ছবিটা আমার পছন্দ। আমি তো নেব। আমি তো টাকা আনিনি। আমি কালকে টাকা নিয়ে আসবো। আমাকে তো ফ্লাইট আমাকে ৯টা ৯:৩০ র মধ্যে ছবিটা না দিলে আমি ফ্লাইট ধরতে পারব না।" তো আমি একাডেমি ধরতে কর্তৃপক্ষকে পারি। দরজা খুলিয়ে ছবিটা দিয়ে উনি সেই বগল দাওয়া করে ছবিটা নিয়ে চলে গেলেন। হ্যাঁ, উনি শিক্ষিত বাহ! একজন মানুষ। ওই ছবিটা তার মানে উনার ঘরে অবশ্যই আছে। তিনি ছবির সমজদার। কারণ ছবি তারাই কেনে যারা ছবি হুম, আসলে উপলব্ধি করে এবং সমজদার হয়। আ আরো একটা ছোট্ট একটা বা প্রশ্ন বোধহয় জিজ্ঞাসা আছে। তাপস চক্রবর্তী উনি জানতে চেয়েছেন, দাদা দিল্লির ভারত মহোৎসবে আমার আসা হয়েছে ৪ বার। আপনারা কত বড় সমজদার আমার আ জন্য। আচ্ছা ঠিক আছে। তো আ বুঝেছি। মানে উনি দিল্লিতে গিয়েছিলেন এবং আপনাদের হয়তো ভালোবাসা পেয়েছে। তো আ এই হচ্ছে মূল ব্যাপার। তো আমরা যেহেতু আড্ডা দিতে আরো চাই দাদা, কথা বলতে আরো চাই, আরো জানতে চাই। কিন্তু অফলাইনে হলে যেরকম ঘন্টাকে ঘন্টা দেয়া যায়, অনলাইন যেহেতু একটু আয়োজন করে বসেছি, সময়ের দিকেও খেয়াল রাখতে হয়। এই দেখেন গল্প করতে, করতে আমরা প্রায় ৪৫ মিনিট পার করে ফেলছি। ঠিক আছে?
তো যেহেতু একদম শেষ দিকে চলে এসেছি, আর একটা আপনার নতুন কাজ সম্বন্ধে আমরা জানলাম যে নতুন একটা বই আসছে। মানে ফিল্মের ব্যাপারটা একটু জানতে চাই। যেহেতু শেষের দিকে যে এই ফিল্মের পথ চলাটা কেন শুরু হলো? কখন থেকে আরকি আগ্রহটা জন্মালো? আগ্রহ এটা না, ভালো প্রশ্ন। এটা হুম, হয়তো শেষ প্রশ্নই হবে যে আমি আমি ছবি আঁকছিলাম, তখন আমি অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি। হ্যাঁ, হুম, হঠাৎ একজন ওই মানে ইন্ডাস্ট্রির, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির একজন প্রোডাকশন ম্যানেজার, যারা প্রোডাকশন ম্যানেজার নিশ্চয়ই বুঝতে পারছেন কারা, যারা প্রোডাকশনটা কন্ট্রোল হ্যাঁ, করে আরকি। সে এসে বলল আচ্ছা, যে আমাকে এসে বলল যে, "আমাদের একজন আ শিল্প নির্দেশক লাগবে। আমাদের যে করতো সে হঠাৎ কোথায় হাওয়া হয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এবং একটা গল্প আছে, এটা একটা টেলিফিল্ম।" হ্যাঁ? তো আমি বললাম যে, "ঠিক আছে, আমি তো এসব জানি না কিছু। বলি চল আমরা সব ব্যবস্থা করে দেবো।" সে আমার বন্ধু স্থানীয়ই। আমি সব গল্পটা শুনলাম। সে একজন বিখ্যাত ক্যামেরাম্যানের কাম ডিরেক্টর। সে মৃণাল হুম, সেনের ক্যামেরাম্যান ছিলেন। পুনের পাস করা আ মানুষ রণজিৎ রায়। তার তার গল্প, তার ডিরেকশন আমাকে গল্পটা বলল। গল্পটা বলার পরে আমি শুনলাম, সেই অনুযায়ী আমি তার আসবাবপত্র দিয়ে তার ঘর-টর সাজিয়ে ৩ খানা ঘর সাজিয়ে করে দিলাম। শুটিং শুরু হলো এবং আমাকে ডিরেক্টর যাওয়ার সময় বললেন, ৩ দিন ধরে শুটিং হলো যে, "সমীরবাবু, আমার খুব ভালো লেগেছে আপনার কাজ। আমার আরো ৯ খানা গল্প বাকি আছে। আপনি আর্ট ডিরেকশন করবেন।" তো আমি ঢুকে গেলাম। পরপর কাজ করছি। করতে গিয়ে দেখলাম যে টিভির পর্দায় অ্যা আমার নাম, গ্ল্যামার ওয়ার্ল্ড টিভির পর্দায় আমার নাম দেখাচ্ছে। শিল্প নির্দেশনা সমীর কুণ্ডু। আরে বাবা! এই হ্যাঁ, আচ্ছা, এই একটা বিশাল হ্যাঁ, এই এই করতে, করতে ভালো তখন লাগলো। ফিল্মের অফার এলো। হ্যাঁ, ফিল্মের আচ্ছা, অফার এলো। ফিল্মের অফার আসলো, আচ্ছা, একদম রাজা মিত্র বলে একজন বিখ্যাত ডিরেক্টর, তার 'একটি জীবন' জাতীয় পুরস্কার পেয়েছিল। তার পরের ছবি 'নয়নতারা'। সেও পূর্ণদৈর্ঘ্যের ছবি। আমি ছবিটা আর্ট ডিরেকশন এর দায়িত্ব নিলাম। কাজ করলাম। এরপর প্রশংসা, এরপর পর সব মানে গুড ফিল্ম, ব্যাড ফিল্ম সবই আমাকে করতে হয়েছে এবং ইভেন বাংলাদেশের আ মতিউর রহমান পানু, জিল্লুর রহমান, আ আরো বেশ নাম মনে পড়ছে না এই মুহূর্তে। আমি ৫ টা ছবি হুম, বাংলাদেশের এখানে বসে করেছি। তারপরে তো একের পর এক টলিউডের যত স্বনামধন্য ডিরেক্টর আছে, অপর্ণা সেন থেকে আরম্ভ করে হরনাথ চক্রবর্তী, প্রভাত রায়, আ গৌতম ঘোষ, রাজা মিত্র, রাজা সেন, আ কার কাজ করি? মানে প্রত্যেকের কাজ এরকম করেছি। গুণীজন, হ্যাঁ, অনেক বেশি আমি দেখেছি হুম, তালিকা ১২৫ টি হুম, সিনেমা আরকি। হুম। তো এটা একটা দীর্ঘ পথ চলা। এবং তো একটা শেষে এখানকার আমি একটা আবার বলুন, এখানে একটা বলুন। দ্বিতীয় মেগা সিরিয়াল, মানে ১ম মেগা সিরিয়াল 'জননী', তারপরে মেগা সিরিয়াল হচ্ছে 'জন্মভূমি'। সেটাও আমার আর্ট ডিরেকশন করা। ন আমি ১০০০ বাহ! বাহ! এপিসোড করে ছেড়ে দিয়েছিলাম। হুম। হ্যাঁ, না তারপরে ব্যাপারটা তো হচ্ছে কি আসলে পেছনের গল্পটা বা পেছনের মানুষদের তো আসলে সবাই স্ক্রিনে যারা থাকে তাদেরকে। কিন্তু এর পেছনেও যে আরো অনেক গুণী, গুণী মানুষ থাকেন এবং সবাই মিলে একটা সুন্দর কিছু তৈরি করে মানুষের সামনে প্রেজেন্ট করে এটা হয়তো অনেকেই জানে না। আমরা জানতে পেরে খুবই ভালো লাগলো। আমি একটু আবার গোড়ার দিকে যাই। আমরা ১ম এ যে আলোচনায় ছিলাম আপনি ১ম এ বলছিলেন যে আপনার জন্ম বাংলাদেশে। তো বাংলাদেশে কি ওই যে গিয়েছেন এরপরে কি কখনো আর আসা হয়েছে বা আপনাদের হ্যাঁ, 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 বংশের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিটেমাটি আমি এসছি, আমি ওই ফিল্মের সূত্র ধরেই এসছি। তো একবার আমি বা ফিল্ম শুটিং এর জন্য গিয়ে আমি নববর্ষে ওখানে থেকে গেছিলাম। নববর্ষ বাহ! যে হয় আমাদের বাংলায় বৈশাখ মাসে যে নববর্ষ হয়, বৈশাখী হ্যাঁ, সেই নববর্ষ। নববর্ষের দিন হ্যাঁ, আমি বাংলাদেশের ঢাকা শহরে ছিলাম। আমার এত ভালো জি, লেগেছিল যে আমাদের ঢাকা এই শহরে যে কলকাতায় তো বিশাল র‍্যালি হ্যাঁ, 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 ওই এই ঢাকা শহরে, আমাদের কলকাতা শহরেও যে এইভাবে নববর্ষ পালিত হয় না। ঢাকায় যেভাবে নববর্ষ এখন কি হয় আমি জানি না। আমি এটা বলছি না, না ধরুন, এখনো এখনো হয়। হ্যাঁ, ওই ২০০২ ঠই হবে। হুম। আমি আচ্ছা, অভিভূত হয়ে গেছিলাম যে সবাই যেন নববর্ষ নিয়েই ব্যস্ত। একটা বিশাল উৎসব হ্যাঁ, সবাই এবং ব্যস্ত। এবং সবাই শাড়ি সুস্থ সংস্কৃতি। এটা ধর্ম বর্ণ হ্যাঁ, হ্যাঁ, ধর্ম বর্ণ নির্বিশেষে শাড়ি, হ্যাঁ পান্তা এবং ইলিশ কে কোথায় খাবে, স্টুডেন্ট, ইয়াংরা হ্যাঁ, সবাই হ্যাঁ, হ্যাঁ, ব্যস্ত। ঠিক, ঠিক, ঠিক। আমি সবাইকে বলি এবং সুস্থ সংস্কৃতি একদম সুস্থতার সঙ্গে হয়। আমার খুব ভালো লেগেছিল।
এই আর কি। এই বাহ! বাহ! যাওয়া আর হয়েছে, আপনার তারপর যখন জন্মস্থান কি ঢাকাতেই না মানে পৈতৃক না ভিটা আমার বাড়ি কোন আমার দিকে ছিল? জন্মস্থান, না আমার জন্মভূমি, আমার জন্মস্থান হচ্ছে তখন ফরিদপুর ডিস্ট্রিক্ট ছিল, এখন বোধহয় ওটা স্টেট হয়ে গেছে। ফরিদপুর ডিস্ট্রিক্ট মাদারীপুর সাব ডিভিশন এবং আচ্ছা। চর্মগুড়িয়া এখনো বাজার। তো না ফরিদপুর এখনো জেলা আছে। এখনো জেলা হ্যাঁ, আছে ঢাকা ডিভিশনের ভেতরে। তো এইটা হচ্ছে আচ্ছা আচ্ছা। ব্যাপার। তো ওখানে আপনার বংশের লোকজন কি এখনো আছেন কেউ? বা পৈতৃক ভিটা কিছু আছে না, নাকি সব দুঃসম্পর্কের আছেন আমার জ্যাঠা। আমরা যখন এখানে আসি তখন জ্যাঠারা ছিলেন, তারপর তারাও চলে আসেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, আচ্ছা, 71-72-এর পরে। আর আর কেউ নেই। আমার দিদিও ছিলেন, দিদি শরণার্থী হয়েই এখানে আসেন দিদিরা, মেজদি ছিলেন। আচ্ছা, তারপরে পাকাপাকি হয়ে চলে তারা গতও হয়েছেন, আর বেঁচেও নেই এখন। আচ্ছা। আমি আর কেউ নেই, এই আমি একটা দুঃসম্পর্কে আগ্রহ হয়তো কেউ নিয়ে থাকলে থাক। হ্যাঁ, না আগ্রহ নিয়ে এইজন্যই জানার চেষ্টা করলাম। আপনি মানে কি বলে আমার আমার জন্মস্থান হচ্ছে বাগেরহাট। বাগেরহাট জেলার পাশেই ফরিদপুর। তার মানে পাশাপাশি। তো সেই টান অনুভবের জায়গা থেকে আরকি জানতে চাওয়া। তো যাই হোক হ্যাঁ। আমরা আড্ডা দিতে, দিতে প্রায় ঘন্টার ৫০ মিনিট পার করে ফেলেছি। আর দীর্ঘ করব না। আপনার যে মূল্যবান সময়ের ভেতর থেকে এই যে বের করে আ মানে সময় দিলেন এই যে ছোট্ট আড্ডার আয়োজনে, এজন্য অনেক, অনেক কৃতজ্ঞতা। আপনার কাছে চলে যাচ্ছি শ্রোতা দর্শক এবং সকলের সাথে আপনার আজকের আয়োজনে আ বিদায়ী শুভেচ্ছা বা বিদায়ী কথন আ আ বলবার জন্য। আহ, আমার খুব ভালো লাগলো আজকে যে আমি একটা অন্য দেশের মানুষকে, আমরা আমারই দেশ, আমরা একসঙ্গেই ছিলাম আগে, তবুও বলছি একসঙ্গে আমরা আজকে সবাই মিলিত হলাম শ্রোতা বন্ধুদের সাথে এবং আমার সঞ্চালকের সাথে এবং কর্তৃপক্ষের সাথে। খুব ভালো লাগলো। সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভবিষ্যতে আশা করি আমি বাংলাদেশে যাব। আমার পাসপোর্ট তো আছেই, ভিসা করলেই চলে যেতে পারবো। যাব, সেখানে সবার সাথে মিলিত হব, এটা আমার একটা পরম ইচ্ছা। হ্যাঁ, যদি সুযোগ হয় আমি কখনো যাব, তখন সবার সাথে সাক্ষাৎ হবে। এটা পর্দার মাধ্যমে সাক্ষাৎ আর সচক্ষে সাক্ষাৎ, পার্থক্য অবশ্যই আছে। তো এই ইচ্ছাটা আমার রইলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। জি আপনাকেও অনেক ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা। চমৎকার করে বলবার জন্য অনেক কিছু হয়তো আমি বা শ্রোতা দর্শক অনেকেই জানতো না, নতুন করে জানলো। তো আরো যেন যেহেতু অনেক কিছু একদম বাকি রয়ে গেল, মানে আরো যেন হ্যাঁ, অনেক আরো কিছু যেন বাকি রয়ে গেল। না আমি হ্যাঁ, এই একটু অনেক। মানে ক্যামেরার পেছনের কথা বলি। যখন আপনার সাথে যোগাযোগ করলাম যে বললাম যে, "দাদা আমি কিন্তু এটা সর্বোচ্চ ১ ঘন্টা করি, সর্বনিম্ন ০.৫ ঘন্টা।" আপনি বললেন যে, "আ ১ ঘন্টা অত সময় লাগবে না।" মানে ব্যাপারটা হয় কি? যে আসলে আড্ডা দিতে বসলে ১ ঘন্টা যে কই থেকে চলে যায় এরকম একটা আরো অনেক কিছু জানতে চাওয়ার ছিল। কিন্তু ওই সময়টা পারলাম না। আমরা দেখছি শেষের দিকে এসেছে আ পার্থ প্রতিম দত্ত, পার্থ দা তার সাথে আমার দেখা হয়েছে। তিনি এসেছিলেন বাংলাদেশে ছবি আঁকেন। বেশ ভালো লাগলো। তারপরে দেখছি উম আ আচ্ছা, আচ্ছা। আরো অনেকেই আছেন। তো এখন যেটা হচ্ছে ব্যাপার শ্রোতা দর্শক কাউকে হয়তো পড়তে পেরেছি। আর লাইভ স্ট্রিমিং এ যেটা হয় অনেক আ মন্তব্য সরে, সরে যায়। তো পড়তে গিয়ে সরে যাচ্ছে। তো আশা করি হুম। যাদেরকে পড়েছি, যাদেরকে পড়ে নিয়ে আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আম দৈনিক আড্ডাবাজি ২৬ আজকে শেষ হলো। নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য এবং সুন্দরের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।